হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বাস্তব সংখ্যার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথম পর্বে আমরা বাস্তব সংখ্যার বেসিক থেকে শুরু করে কোন সংখ্যাকে আমরা কি বলবো সবকিছু আমরা শিখে নিয়েছি। আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তার প্রথমেই দেখে নিব যে বর্গমূলটা আমি কিভাবে নির্ণয় করব, ঠিক আছে? তো এইখানে আমাকে প্রথমেই একটা সংখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে 12। আমরা একটু দেখি 12র বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। দেখো, আমরা যখন নর্মাল ভাগ করি তখন কিন্তু একটা একটা করে সংখ্যা নেই, বা একটা একটা করে সংখ্যা যদি শূন্য আমাদের দরকার হয় আমরা এটা নিতে পারি দশমিকের পরে। কিন্তু বর্গমূলের ক্ষেত্রে আমাকে কি করতে হবে জানো? বর্গমূলের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? জোড়ায় জোড়ায় নিতে হবে। জোড়ায় জোড়ায় কয়টা নিব এটা ডিপেন্ড করে, যদি প্রশ্নে বলে দেয় তাহলে তো ভালো, আর যদি না বলে দেয় তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবা। তুমি কয় দশমিক পর্যন্ত স্থান বের করবা সেটার উপর ডিপেন্ড করে। এখন যদি প্রশ্ন বলে দেয় যে আমি 4 দশমিক পর্যন্ত স্থান বের করতে বলছে, তো সেক্ষেত্রে তুমি 4টা জোড়া নিবা। ঠিক আছে, নিলাম। এখন একে আমি কি করব জানো? এইভাবে ভাগ করে নেব। এখন 3 তিরিক্ষে যদি দেই 9 পাইলাম। এখন বলো তো 12 থেকে 9 বাদ দিলে কত থাকে? 4। সরি, 12 থেকে 3 বাদ দিলে 9 বাদ দিলে থাকে হচ্ছে 3। ওকে, এখন আমি কি করব? এখান থেকে জোড়ায় এক শূন্য নামাবো। এখন এখানে একটু টেকনিক আছে, সেটা হচ্ছে তুমি এইখানে আবার কি দিয়ে ভাগ দিবা? ভাগ দিবা হচ্ছে এখানে যেটা পাইছি এই দশমিকটা নিয়ে তারপর শূন্য নামাইছি। এখন এখানে যেটা আছে সেটা ডাবল, তার মানে 3 দুগুণে 6। এখন 6কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেই সংখ্যা দিয়েই ওই সংখ্যা আবার গুণ করতে হবে, মানে এমন একটা সংখ্যা এখানে বসাইতে হবে। মনে করো যদি আমি এখানে কি নেই, তোমার হচ্ছে তোমার এখানে 4 নেই, তাহলে কত হয়? 4। যদি 4 দিয়ে নিই আমি, তাহলে 4 এখানে বসাই, আবার 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 16, হাতে 1, 4 6 24, 25। তার মানে 4 বসাইলে আমি 4 দিয়ে গুণ করবো, এই 4 আবার এখানেও বসাইতে হবে। তাহলে কত হয়? 256। এটাকে এখন বিয়োগ করো, কত হয়? 4, হাতে থাকে কত? 1, 4, তাই না? এখন আবার দুইটা শূন্য নামাইতে হবে। এখানে কি করতে হবে? ওই 34-এর এখন ডাবল হবে, তার মানে কত হয়? 60, 68। এখন 68-র সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে কি হয়? 68-র সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে, এখানেও দিতে হবে এখানেও গুণ করতে হবে। তাহলে আমি এখানে 2 3 4 5 দিয়ে দেখতে পারি, একটা একটা করে সংখ্যা দিয়ে দেখতে হবে যে কোনটা আসে, কোনটা কাছাকাছি মান আসে। তো এখানে আমি একটা টেকনিক কাজে লাগাইছি, সেটা হচ্ছে আমি কি করছি, ক্যালকুলেটরে আগেই 12 এর বর্গমূল বের করে নিছি। আমার উত্তর কত আসছে? 3.4641। বুঝতে পারছো? তাহলে আমার এখানে কিন্তু একটা সুবিধা হয়ে গেছে। তাহলে আমি এখন আমার ইচ্ছা মতো কি করতে পারবো? ওইখান থেকে দেখে এই মানটা অনুযায়ী ওই জিনিসটা নিয়ে নিতে পারবো। তাহলে এখানে আমার 68-র সাথে কত হবে বলো তো? ইন্টু 68-র সাথে 6 গুণ হবে, তাহলে কত হয়? এখানে 6 বসাবো, 6 দিয়ে গুণ করবো, 4116 মাইনাস 44000 284। আবার কি করতে হবে? শূন্য নামাইতে হবে। এখন কত দিয়ে দিব? 4 দিয়ে। কার সাথে 4 দিব? ও এখানে 6 লিখি নেই। 346 ইন্টু 2 কত হয়? 692। এটার সাথে কত দিয়ে গুণ দিব? 4 দিয়ে। 692 4 ইন্টু 4 কত আসে? 27,696। এখন এটাকে যদি করি আবার শূন্য নামবে, আবার বিয়োগ করি 28400 704। তার মানে এইভাবে আমার এটা যাইতে থাকবে। বুঝতে পারছি? 1 দিয়ে যাবে আবার, তার মানে তখন আমার কি হবে? এখানে আমার যে ভাগফলটা আসবে সেইটা হচ্ছে আমার বর্গমূল।
তাহলে তোমার যদি পরীক্ষায় আসে যে বর্গমূল নির্ণয় করো, সিকিউতে আসে, তখন কিন্তু তোমাকে কি করতে হবে, এইভাবে ম্যাথটা করে দেখাইতে হবে। সহজ পদ্ধতিতে এই ম্যাথটার উত্তরটা তুমি আগে থেকেই বের করে রাখবা, যাতে তোমার সময় নষ্ট না হয় আর তুমি তাড়াতাড়ি ম্যাথটা করে ফেলতে পারো। ঠিক আছে, বাকিগুলো তোমরা করবে অবশ্যই। এবং এইখানে এখন আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এটা প্রায়ই আসে এবং তোমার হচ্ছে প্রায়ই কি বলে পরীক্ষায় যদি এইখান থেকে কোনো ম্যাথ আসে সেটা অবশ্যই এইটা আসে। তো এখানে কি বলছে দেখো, √2 একটা অমূলদ সংখ্যা। এটা আমরা অনেক শুনছি, বই অনেক দেওয়া আছে। এই আজকে আমি তোমাকে একটা পদ্ধতিতে দেখাবো, খুব একটা বলা যায় না যে এটা খুব তোমার হচ্ছে কঠিন, একটা খুবই সহজ একটা জিনিস। সেটা হচ্ছে আমরা শুরুতেই দেখছিলাম না যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা। আচ্ছা, তো √2 আমরা ধরে নিব কি জানো, √2 হয় বাস্তব সংখ্যার কি হবে, মূলদ সংখ্যা হবে না, প্রমাণ করতে হবে কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা একটা কাজ করব, এটার অপোজিট করব কি, √2 ধরে নিব কি, ধরি √2 কি একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যা হইতে গেলে এখন এটার কি কি শর্ত লাগবে। এক, এখন √2 এর যদি আমি কি করি, এরকম বর্গ করি, তাহলে √2 এর মান কি হবে দেখো তো, 1 থেকে ছোট, আবার 2 থেকে কি হবে, দেখো এখানে আমার মানটা কেমন আসবে, √2 এর বর্গ করলে আমার কি আসবে দেখো, 1 স্কয়ার। ঠিক আছে, এটা থেকে এটা বড়, এটা বড়, এখানে 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কি আমার মান আসতেছে, মান আসে না। এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই √2 একটা মূলদ সংখ্যা ধরছি, এখন আমি এর মাঝামাঝি একটা মান বের করব। এটা যদি আমি স্কয়ার করি তাহলে কত আসে, 2 আসে। ঠিক আছে, বা বর্গ করি তখন আমার কি আসে, √2। √2 এর মান কত, এটা হচ্ছে 1 এর চাইতে কি হয় বলো তো, 1 এর চাইতে বড় কিন্তু 2 এর চাইতে ছোট। বুঝতে পারছি, তার মানে √2 আমার এমন একটা সংখ্যা যেটা হচ্ছে আমার কি, যেটা 1 এর চাইতে বড় কিন্তু 2 এর চাইতে ছোট। তাহলে এখন আমাকে একটু বলো তো, যদি √2 এর মান ভগ্নাংশে আসে, আর দ্বিতীয় কথা হচ্ছে এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, এখন এই দুইটা পূর্ণ সংখ্যার মাঝখানে কি কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে না। আমরা কিন্তু দেখছিলাম পূর্ণ সংখ্যা কি, 1 থেকে ইচ্ছা মতো যাও তুমি ইনফিনিটি পর্যন্ত সবকিছুই কি হবে তোমার পূর্ণ সংখ্যা হবে, কিন্তু এর দুইটার মাঝখানের কোনো একটা সংখ্যা সেটা কিন্তু পূর্ণ সংখ্যা হইতেছে না, সেটা অবশ্যই ভেঙে যাচ্ছে, পয়েন্ট আসতেছে, দশমিক আসতেছে। তার মানে মূলদ হইতে হলে যেই পূর্ণ সংখ্যার একটা কি করতে হয়, তোমার শর্ত মানতে হয়, সেইটা কিন্তু মানে না, পূর্ণ সংখ্যা কিন্তু এটা হইতেছে নয়। ঠিক আছে, হইতেছে না। তাহলে আমি একটা জিনিস পাইলাম যে এটা একটা পূর্ণ সংখ্যা না। তাহলে এখানে আমাকে আরেকটা জিনিস দেখতে হবে যে এটা যে ভগ্নাংশ আমি বলতেছি, এটা কি আসলে ওইটা ওইভাবে মানতেছে কিনা। দেখি, ভগ্নাংশ আকারে যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, ওইটা এমনভাবে এটা কি বলে প্রমাণ করতে হবে যে PQ আকারে প্রকাশ করা যায়। বুঝতে পারছো, PQ এর মান অবশ্যই Q এর মান কি হবে, 1 থেকে বড় হইতে হবে। এখন দেখো আমার PQ এটা তো আমার মানলো না, যাই হোক। এখন দ্বিতীয়তে দেখো, আমি যদি P আর Q আকারে প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমার কি হয়, আমি যদি ধরি যে 2 ইকুয়াল টু √2 ইকুয়াল টু P/Q, এখানে যদি আমি কি করি, স্কোয়ার করি উভয় পাশে, তাহলে কি হয় বলো তো, 2 এখানে আসে PQ স্কোয়ার। এখন বলো তো আমার এখানে কি আসে, 2Q স্কোয়ার ইকুয়াল টু P স্কোয়ার। জিনিসটা বুঝছো,
এখানে আমার কিন্তু আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি শুধুমাত্র আবার যদি কিউ দ্বারা ভাগ করি, কিউ দ্বারা গুণ করি, 2q ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। এখন একটা জিনিস খেয়াল করো তো, এইটা কি আমার কোনো সংখ্যা, যে মূলদ সংখ্যা হওয়ার যেই শর্তটা, এটা কি মানে না। আমার কিন্তু কি হইতে হবে, মূলদ সংখ্যা হইতে হলে কি করতে হবে, আমার অবশ্যই কিউ এর মান বড় হইতে হবে পি এর চাইতে। এখন কিউ এর মানের এখানে যেটা আছে, এটা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে কি, এটা কিন্তু সমান না একজন আরেকজনের। এবং আরেকটা জিনিস হচ্ছে এই দুইটা কি হয়েছে, বড় না। তাহলে এখানে আমার 2q কিন্তু কি একটা স্বাভাবিক সংখ্যা বা মূলদ সংখ্যা হয়, কিন্তু পি স্কোয়ার কিউ কিন্তু কি আমার মূলদ সংখ্যা না। তাহলে বলো তো, তাহলে আমি 2q ইকুয়াল টু নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ লিখতে পারি। তাহলে এখানে আমার কি হইতেছে বলো তো, এখানেও কিন্তু আমার প্রমাণ হইতেছে কি, যে √2 মূলদ সংখ্যা না। এখন যদি আমার √2 মূলদ সংখ্যা না হয়, আমার যদি √2 পূর্ণ সংখ্যাও না হয়, তাহলে আমার কি হবে, এটা ভগ্নাংশ আকারেও প্রকাশ করা যায় না। তাহলে এটা অবশ্যই কি হবে, আমার √2 একটা অমূলদ সংখ্যা। অতএব √2 কি একটি অমূলদ সংখ্যা। এখন আমি এত ভালোভাবে এখানে লিখি নাই, যে একদম খাতায় যেভাবে লিখতে হয়, আমি জাস্ট তোমাকে ফ্যাক্টগুলো বললাম যে কি কি হইতে পারে। শর্ত মাত্র দুইটা। আমি দেখব যে আমার যেহেতু অমূলদ সংখ্যা এটা প্রমাণ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, আগে ধরবো যে এটা মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যার শর্ত দুইটা না মানে, প্রমাণ করলাম মানে না, তাহলে সেক্ষেত্রে আমার এটা কি অমূলদ সংখ্যা হয়ে গেল। বুঝতে পারছি? তোমাদের এই 30 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, অবশ্যই করবা। এবং এটা থেকে কিন্তু যদি কোয়েশ্চেন আসে, এইটাই আসবে। বুঝতে পারছো? এখন এখানে দেখো কি বলছে, শূন্য, এখানে বলছে হচ্ছে এর দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখন এটা অনেক ইজি একটা কোয়েশ্চেন, কারণ হচ্ছে দেখো 0.31 আরেকটা হচ্ছে থেকে 0.1, এর মধ্যে কিন্তু অহরহ কি আছে, অমূলদ সংখ্যা আছে। কিভাবে বলো, যদি আমি এখন লিখি 0.3492, ঠিক আছে, অমূলদ সংখ্যা, ইচ্ছা মতো যাও 1 3 4 5 9 6, ইচ্ছা মতো। এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই, আর এটা কিন্তু কোনো কিছু কি করবে না, এটা বের করা পসিবল হবে না। তাহলে 1 এর মধ্যে এইটা কিন্তু এটার মধ্যেও পড়ে, ওইটার মধ্যেও পড়তেছে। তার মানে বুঝতে পারছো, তুমি ইচ্ছা মতো যে কয়টা ইচ্ছা সে কয়টাই বের করতে পারবা, এমন না যে তোমার দুইটাই বের করতে হবে। সেম ভাবে এটাও একইভাবে যাবে। বুঝছি? এখন পরে আসতেছে কি, প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। কিভাবে দেখো, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা কি ধরলাম 2n, যদি এর সাথে 1 যোগ করি তাহলে এটা কি হয়, বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গ কি হয়, একটি বিজোড় সংখ্যা। এখন এটা যদি আমি বর্গ করি, ঠিক আছে, বর্গ করি, কত হয় 4n স্কোয়ার প্লাস কি হয় 4n প্লাস 1। এখান থেকে যদি আমি n কমন নেই তাহলে কি হয় 4n প্লাস 4 প্লাস 1। এখন দেখো তো এখানে এখানে 4n কমন নাও, 4n কমন নিলে এখানে কি থাকে 4n কমন নাও, 4n কমন নিলে n প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, এখানে দেখো তো n কি একটা স্বাভাবিক সংখ্যা, n একটা স্বাভাবিক সংখ্যা, n একটা যদি স্বাভাবিক সংখ্যা হয়, n প্লাস 1 কি যে কোনো একটা স্বাভাবিক সংখ্যাই হবে। এটার সাথে যদি আমি 4 গুণ করি সেটা কি হবে
সেটা আমার ঠিক আছে। এখানে কি হয়েছিল, তাহলে আমার 4n+1 এটা পাইছি না। এটা কিন্তু কি, এটা 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তার মানে কি এটা একটা জোড় সংখ্যা, তাহলে এটার সাথে যদি আমি +1 করি তাহলে যে কোনো সংখ্যাই হবে কি বিজোড় সংখ্যা। বুঝতে পারছি জিনিসটা? ক্লিয়ার? ওকে, এখন এরপর আসে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। দুইটি ক্রমিক জোড় সংখ্যা, তার মানে দেখো তো দুইটি ক্রমিক জোড় সংখ্যা কি হয়, 2। আমি যদি ধরি যে একটা জোড় সংখ্যা হচ্ছে, দেখো দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। দেখো যদি আমি ধরি 2n হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে, ক্রমিক জোড় সংখ্যা, তাহলে আরেকটা সংখ্যা কি হবে 2n+2। বুঝছি? দেখো এখন এটা যদি আমি গুণ করি কি হয় 4n² + 4n। দেখো তো 4n যদি আমি কি নেই, কমন নেই, n+1, এটা কি আমরা দেখছিলাম না 2 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছি? 2 দ্বারা বলতে এখানে n+1, এটা কি একটা, এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, আর এটা 4n যখন হইতেছে তখন 8 দ্বারা বিভাজ্য। বুঝছি জিনিসটা? এই জিনিসটা খুবই ছোট ছোট জিনিস, কিন্তু এগুলা অনেক সময় চলে আসে। বুঝতে পারছো? এবার হচ্ছে প্রমাণ করো যে 4টি পরপর ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফলের ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। এখন 4টি ক্রমিক কি বলে সংখ্যার গুণফল, মনে করো যে 4টা ক্রমিক সংখ্যা হচ্ছে কি বলে, ধরলাম হচ্ছে x, একটা হচ্ছে x+1, x+2, x+3, হয়েছে 4টা। এখন এটার হচ্ছে গুণফল করতে হবে, সরি সংখ্যার সাথে গুণফলের সাথে 1 যোগ করতে হবে। দেখো তাহলে x+1, x+2, x+3 যোগ করতে হবে কত 1। দেখো এই মানটা এখানে x² করলে এখানে 2x আরেকটা x, তাহলে 3x হইতেছে, ঠিক আছে। এটা আর এখানে হচ্ছে 2+1। এখন তাহলে দেখো এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখানে এটাকে আমরা a ধরবো, এটাও যদি ধরি তাহলে a² ইন্টু কি আসতেছে a²+2+1। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো কি আসতেছে এইটা, তাহলে এখানে আমার দেখো তো a⁴ এটা এরকম আসতেছে +2a² 1 + 1²। দেখো তো এটা কি, এটাও কি একটা a+b সূত্র না, a² + b হচ্ছে এখানে 1 হোল স্কয়ার। তাহলে কি দেখো তো 4টা ক্রমিক সংখ্যার যোগফল আমার কি হইল, তার সাথে 1 যোগ করলে আমার কি, এটার উত্তরটা কি বেরোইছে, একটা বর্গ সংখ্যা বেরোইছে না। তাহলে এটা আমার শর্তটা মানে। বুঝতে পারছি? এখন আমরা কিছু অঙ্ক দেখি এবং এমসিকিউ আমরা খুব তাড়াতাড়ি করব, ক্যালকুলেটরের সাহায্যেই করব যাতে দ্রুত হয়ে যায়। এখন মনে করো যে √ওভার যদি আমি লিখি কি হয়, দেখো এইটা কি, এইটা কোন ধরনের সংখ্যা, এটা দিনাজপুর বোর্ড 19 আসছে, তাহলে 12/25 √ওভার দিলে আমার কি আসে 0.692820, মানে এটা কি আসতেছে এলোমেলো আসতেছে, তাহলে এটা কি হবে আমার একটা মূলদ সংখ্যা। বুঝতে পারছি? সরি অমূলদ সংখ্যা। ওকে, এখন পরেরটা দেখি,
কোনটি মূলদ সংখ্যা? এখানে দেখো ভাগ করে দেখবা, শুধু ক্যালকুলেটরে বসায় দেখবা। এটা 18 ভাগ 32 0.75, এটা কি একটা আসে না? দেখি। তারপরে √3/2, √3 ভাগ √2 না, √8 ভাগ √6 না। তাহলে এখানে মেইনলি আমার হচ্ছে আসতেছে হচ্ছে এইটা মূলদ সংখ্যা, কারণ এটা হচ্ছে সসীম আসতেছে এবং এটা কি সংখ্যা রেখে দেখানো যাবে আমার। বুঝতে পারছি? দেখো এখানে হচ্ছে, এখানে তোমার হবে, এখানে একটা পৌনঃপুনিক হবে। 4.78 এর সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি? এখানে সব এক হয়ে গেছে, চট্টগ্রাম বোর্ডে আসছে সম্ভবত। তাহলে এখানে দেখো সাধারণ ভগ্নাংশে, তাহলে এটা কি আসতেছে? পৌনঃপুনিকের জন্য 9, এটা 0, নিচে 90 থাকবে, 478 মাইনাস 47, তাই না? এটাই তো। তাহলে 9 আছে কোনটাতে? সবগুলোই 4 আছে সামনে। তাহলে আমার কত আসে দেখি, 478 মাইনাস 47 কত আসে? 331। 331 ভাগ 90 কত আসে? 431/90। এটাকে তুমি যদি এইভাবে করো তাহলে 4.7191, এটা ঠিক আছে। ওকে, তারপরে এখানে হচ্ছে তোমার কি আসতেছে? এর সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি হবে? ইজি, এখানে কয়টা আছে? পৌনঃপুনিক 3টা, সামনে কিছু আছে নাই, বা 2 3 4। এটা এখন দেখবা যে এটা ভাগ করা যায় কি না। 2 2 3 4 ভাগ 9 9, 2 3 4 ভাগ 9 9 9, 26 11, 111, এই যে, ঠিক আছে। এখানে দেখো কি আসতেছে, এটা এটা হচ্ছে আমার কি হয় 9 0, তাই না? আর এখানে হইতেছে তোমার কত, 16 মাইনাস কত আবার 1 আসতেছে, তাই না? ইন্টু 9/3। আর তো কিছু নাই। এখন দেখো এখানে কত, 15 না, 15, আর এখানে 90 ইন্টু 3 9। একবারে করে দাও দেখি। আচ্ছা, এখানে হইতেছে তোমার 30, 9 30, 9 18। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমার আসতেছে কি এটা, এটা সেম। এখানে হচ্ছে তোমার পৌনঃপুনিক হবে এখানে। তাহলে এখানে আমার কি আসে দেখো, 9, আর এখানে হচ্ছে 3, এখানে সেম 9, আর এখানে 6, তাহলে 2 3 3 3 কাটা, 2/9, 2/9, 2 ভাগ 9, 2.22। তোমার হচ্ছে এটা একটা, এখানে হচ্ছে একটা পৌনঃপুনিক আছে সম্ভবত। বুঝতে পারছি? এরপরে দেখো এখানে বলছে কি এর মান কত। এটা কিন্তু তোমরা নিজেরা করতে পারবা, এটা করে নিবা, দেখবা আনসারটা কত হয়, ঠিক আছে। এবং এরপরে বলছে নিচের সংখ্যাগুলো কোন জোটটি সহমৌলিক। এখানে 5 5 ছাড়া আর অনেক কিছু দিয়ে ভাগ যায়, তো এটা হবে না। তোমার হচ্ছে এখানে সহমৌলিকের সংজ্ঞা কি আসলে? সহমৌলিকের হচ্ছে যে কোনো একটাই, এক ছাড়া কোনো মৌলিক সংখ্যা সহমৌলিক নাই। তার মানে এটাও যায়, এটাও যায়। এইটা দেখো 6 আর 25, ঠিক আছে। এরপর দেখো ABCD 4টি স্বাভাবিক সংখ্যা হলে ABCD প্লাস 1 কি ধরনের সংখ্যা? বলো তো এটা কি ধরনের সংখ্যা? আমরা একটু আগে প্রমাণ করছি যে পরপর 4টা কি ক্রম সংখ্যা হইলে সেই সংখ্যাগুলোর সাথে এক যোগ করলে কি হয়, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তাই না? এটা কিন্তু MCQতে আসবে এবং দ্রুত দিতে হবে। বুঝতে পারছি? তো আমাদের বাস্তব সংখ্যার
লাস্ট পার্টটা এটা ছিল এবং এখানে কিন্তু খুব বেশি অঙ্ক কিন্তু নাই। কয়েকটা জাস্ট তোমাকে হচ্ছে ফ্যাক্ট জানতে হইতেছে যে এই সংখ্যাগুলোকে কি বলা হচ্ছে, কোনটা কিভাবে কাজ করছে। এগুলো জানলে কিন্তু কিন্তু তোমার কি হচ্ছে সবগুলো ম্যাথই তুমি ভালোভাবে করতে পারবা। বুঝতে পারছি? এবং যে এমসিকিউগুলো আসবে সেগুলো অনেকটা শর্তের মতো আসবে, সেগুলো অনেকটা ওই টেকনিকগুলো হয়তো বা একটু খাটাইতে হবে, সেই হিসেবেই আসবে। ঠিক আছে? তো বাস্তব সংখ্যার আমাদের আজকের এটাই লাস্ট পর্ব ছিল এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।